এখন একটু দেখো তো তোমার শুনতে পাচ্ছ কি ক্লিয়ার, নাকি আগের মতো কথা কেটে কেটে আসছে? হ্যালো, এখন কি তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। আগের থেকে ভালোই তো, আচ্ছা ঠিক আছে। তো আগে কি একেবারে বুঝতে পারোনি, আবার রিপিট করা লাগবে নাকি কন্টিনিউ করব? বুঝা গেছে স্যার, মাঝে মাঝে কোথাও যায়নি স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তো আমরা যেটা বলছিলাম ইন্টারনাল ইম্পিডেন্সের কথা, এখানে তাহলে ইম্পিডেন্সটা থাকার কারণে আমাদের যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটা দুই ক্ষেত্রে হচ্ছে, একটা যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের বা ইন্টারনাল ইম্পিডেন্সের অ্যাক্রসে, আর একটা যে আমাদের বাইরের লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে টোটাল ইম্পিডেন্সটা আমাদের এখানে যেটা হবে, মানে এখানে আমাদের টোটাল কারেন্ট যেটা ফ্লো করবে ইম্পিডেন্স থাকার পরেও, ওই কারেন্ট আগে ক্যালকুলেট করা হলো এখানে আই ইকুয়ালস টু ভি বাই আর এটা করে। কারণ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে বা টোটাল ইম্পিডেন্স হচ্ছে এটা প্লাস এটা, এটা করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তো এই 1.5 অ্যাম্পিয়ার এখানেও ড্রপ ঘটাবে কিছুটা, এই ড্রপের পরিমাণটা আমরা যদি বের করতে পারি সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ, যেটা আমরা ভি এ বি বলেছিলাম। তাহলে ভি এ বি ইকুয়ালস টু আই টাইমস আর এল। তো আই এর ভ্যালুটা আমরা আগে বের করলাম 1.5 অ্যাম্পিয়ার, এবং আর এল এর ভ্যালু হচ্ছে 0.9 ওহম। এটাকে গুণ করলে হয় এটা 1.35 ভোল্ট, যেটা কিনা এটা যদি ডিফারেন্স নাও, যেটা 1.5 ভোল্ট মাইনাস এটার যে ড্রপ, তাহলে আমরা পাচ্ছি 0.15 ভোল্ট। এই 0.15 ভোল্ট এই আর এস ইম্পিডেন্সের অ্যাক্রসে ড্রপ হয়েছে। এটা বলছিলাম। তারপরে বলছি যে আমাদের যে ব্যাটারির যে ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, এটার উৎসটা হচ্ছে মূলত এর মধ্যে যে কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের নিজস্ব যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের মূলত এই ব্যাটারির জন্য ইন্টারনাল ইম্পিডেন্সের সোর্স। আর আরেকটা হচ্ছে যদি ডাইনামো বা কোনো ধরনের জেনারেটর ব্যবহার করা হয়, এই জেনারেটর যে কয়েল গুলো ব্যবহার করা হয়, সেই কয়েলের মধ্যে নিজস্ব কিছু রেজিস্ট্যান্স থাকে, এটা পুরোপুরি জিরো রেজিস্ট্যান্স হয় না। তো ওই রেজিস্ট্যান্সটা মূলত এটার ইন্টারনাল ইম্পিডেন্সের সোর্স। আর আরো কিছু অ্যাক্টিভ ডিভাইস যদি থাকে, তোমার এখানে ট্রানজিস্টর হতে পারে, ভ্যাকিউম টিউব হতে পারে। তো এইসব ডিভাইসের জন্য এটার আউটপুটে কিছু ইম্পিডেন্স পাওয়া যায়। এখানে আবার একটা টার্ম নতুন ভাবে আসছে, সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। এই আউটপুট ইম্পিডেন্স তোমাদের এখন একটু নতুন মনে হবে। আমরা যখন এরপরে সার্কিট অ্যানালাইসিস যখন আরো শেষের দিকে বা তোমার যে ট্রানজিস্টর নিয়ে যখন কথা বলা হবে, ওই সময় দেখবো যে আউটপুটে যে রেজিস্ট্যান্সটা আমরা পাই, এটাকে আমরা বলি মূলত আউটপুট ইম্পিডেন্স। তো এটা নিয়ে আমরা ডিটেলস সামনে সামনে আলোচনা করব। তো আচ্ছা, এমনি সংক্ষেপে বলি, কোন একটা সার্কিটের ইনপুট থাকে, আউটপুট থাকে। তো ইনপুট থেকে যদি দেখো, মেজার করো, তাহলে যে ইম্পিডেন্স দেখবা সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বলা হয়। আউটপুট থেকে মেজার করে যে ইম্পিডেন্স পাওয়া যায় সেটাকে বলা হয় আউটপুট ইম্পিডেন্স। তো এই আউটপুট ইম্পিডেন্সটা মূলত এরকম, এটা এটা মূলত যে ট্রানজিস্টরের জন্য তোমরা বেশিরভাগ পাবা। তো ট্রানজিস্টর যদি কমন বেজ টাইপের যদি হয়, তাহলে বেজ এবং কালেক্টর এটা হচ্ছে মূলত আউটপুট হয়, এবং তাহলে বেজ এবং কালেক্টরের মাঝে যে ইম্পিডেন্সটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে আমাদের আউটপুট ইম্পিডেন্স। একদম সহজ কথায় বললে পারে এটা। তো তাদের যে ইম্পিডেন্সটা, মানে ওই জাংশনের যে ইম্পিডেন্সটা এখানে ফর্ম করে, সেটা হচ্ছে মূলত এটার ওই ইম্পিডেন্সের উৎস। এই কতগুলো ভাবে আমাদের ইম্পিডেন্সটা এখানে তৈরি হতে পারে। এখন আমরা আসি ভোল্টেজ সোর্স। আমরা এবার ভোল্টেজ সোর্স নিয়ে আসি। তো এখন ভোল্টেজ সোর্স মানেটা কি, যে ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। সোজা কথায় ভোল্টেজ সোর্স মানে হলো আমাদেরকে ভোল্টেজ সাপ্লাই দিবে যে ডিভাইসটা, এটাকে আমরা বলবো ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স হতে পারে আবার এসি, হতে পারে ডিসি। আমরা যেটা ইম্পিডেন্স নিয়ে কথা বললাম, আমরা এখন এটা এসি সোর্স নিয়ে কথা বলি। তাহলে এসি একটা ভোল্টেজ সোর্স এরকম ভাবে আছে। তো এটার এটার মাঝে আবার আমরা জানি যে এটার ইম্পিডেন্স কিছু থাকতে পারে। সেই ইম্পিডেন্সের ভ্যালুটা এখানে দেখানো হয়েছে জেড এস। জেড এস হচ্ছে সোর্সের ইম্পিডেন্স, এবং এটা মিলে যে একটা বক্স এখানে দেখছো, এই বক্সটা মিলে টোটালটা হচ্ছে আমাদের সোর্সটা, যেটাকে আমরা ভোল্টেজ সোর্স বলতে চাচ্ছি আর কি। এবং এই ভোল্টেজ সোর্স থেকে আমরা দুইটা কানেকশন পাচ্ছি, একটা এ এবং বি, এই দুটো হচ্ছে আমাদের টার্মিনাল, এবং এখান থেকে আমরা আমাদের সার্কিটে কানেকশন দিব। তো এই সার্কিটে যে টোটাল কানেকশন দিচ্ছি সেটাকে আমরা এখানে সংক্ষেপে জাস্ট জেড এল আকারে দেখিয়েছি। তাহলে জেড এলটা হচ্ছে টোটাল লোড রেজিস্ট্যান্স, এবং সেটা কিনা ভ্যারিয়েবল। এই লোড রেজিস্ট্যান্সটা ভ্যারিয়েবল, মানে আমাদের একদম মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম এটা যতখানি সাপোর্ট করতে পারে, এর এর পর্যন্ত যে কোনো ভ্যালু আমরা সিলেক্ট করতে পারি। তো এইভাবে এটাকে সাপ্লাই দেওয়া হলো, মানে কানেকশন দেওয়া হলো আর কি। তো বুঝতে পারছি কি, পুরো প্যাকেজ হলো এখানে ডটেড লাইন যেটা এখানে দেখানো হয়েছে, এটা পুরো স্যার আপনার প্যাকেজটা কথা হলো শোনা আমাদের যাচ্ছে না ভোল্টেজ স্যার। সোর্স। শোনা যাচ্ছে না? তো প্রবলেম তো তাহলে ভালোই। স্যার শুনতে পাচ্ছি, হয়তো ওর শোনা নেট যাচ্ছে তো প্রবলেম। স্যার, স্যার আমরা শোনা তো শুনতে যাচ্ছে তো পাচ্ছি। স্যার।
হ্যালো হ্যালো। স্যার জি শোনা স্যার, যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক শুনতে আছে। পাচ্ছি তো। আমি মাইক্রো টেস্ট করলাম, আমার এখনো ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি। তাহলে তুমি হয়তো নেটের জন্য প্রবলেম হচ্ছে, তুমি একটু চেষ্টা করো বাইরে যে বা নেট, অন্য কোনো নেটে সুইচ করে একটু চেষ্টা করো। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আমাদের এখানে ডটেড লাইন যেটা দেখেছি, এটা টোটালটা মিলে হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের একটা প্যাকেজ। এর মধ্যে কি আছে, একটা সোর্স আছে এবং তার নিজস্ব যে ইম্পিডেন্স যেটা হতে পারে, ওই ইম্পিডেন্সটা এর সাথে সিরিজ আকারে, মানে সিরিজে কানেকশনটা দেখিয়ে দেখানো হয়েছে আর কি। তো এখানে যে পরিমাণ কারেন্ট তুমি ফ্লো করতে পারবে আর কি সোর্স থেকে, সেই কারেন্টের ভ্যালু যদি আই হয়, তাহলে আই ইকুয়ালস টু আমরা কি বলবো, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখন ভি হচ্ছে এটা যে পরিমাণ সাপ্লাই তোমাকে দিচ্ছে, সেটা হচ্ছে ভিএস। তাহলে আমাদের এখানে ভি এর জায়গাতে হলো আই ইকুয়ালস টু ভিএস ডিভাইডেড বাই আর হওয়ার কথা, মানে আমাদের ইম্পিডেন্স এখানে হওয়ার কথা। টোটাল ইম্পিডেন্স হচ্ছে তাহলে এই বরাবর যদি একটা ইলেকট্রন ফ্লো করে, তাহলে টোটাল ইম্পিডেন্স সে দেখবে এটার ইম্পিডেন্স প্লাস এটার ইম্পিডেন্স, যেহেতু এটা সিরিজে আছে। বুঝছো, এটা কিন্তু কোনো কানেকশন না, এটা জাস্ট বুঝিয়েছে এ এবং বি টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স ভিটি বা টার্মিনাল ভোল্টেজ। তাহলে আমাদের এই টার্মিনাল ভোল্টেজটা আমরা বলছি ভিটি। এবং এখানে টোটাল কারেন্ট যদি আই হয়, এই আই কারেন্টের ভ্যালুটা আমরা আগে জানতে চাই। আই কারেন্টের ভ্যালু হলো আই ইকুয়ালস টু ভি বাই আর। এই ভি বাই আর করার জন্য আর এর ভ্যালু হচ্ছে এখানে জেড এস প্লাস জেড এল, কারণ হলো এটা সিরিজে আছে। এইটুকু তো বুঝতে পারছো তোমরা, একদম ইজি। তো তাহলে এখন ভিটি, এই যে ভিটি যে টার্মিনাল ভোল্টেজ, এটা কত হবে, তাহলে এটা বের করার জন্য আমরা করবো কি, এটার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট এটার ইম্পিডেন্স কে গুণ করে দেবো। তাহলে এখানকার কারেন্ট, হ্যাঁ, রনক হাত তুলেছে, কিছু বলবা? স্যার ওই জেড এর যেটা স্যার, ওটা কি আসলে মানে সার্কিট এলিমেন্ট কোনো, নাকি বোঝানোর জন্য আলাদা করে দিয়েছেন স্যার? ওটা তো সার্কিট না, মানে এটা 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 কোনো সার্কিট এলিমেন্ট না, এটা সোর্সের নিজস্ব একটা প্রপার্টি বলতে পারো। এটা জাস্ট এরকম ভাবে দেখানো হয়, কিন্তু এটা সার্কিটের বাইরে কোনো মানে জায়গায় পাবে না। আমাদেরকে বোঝানোর জন্য ওইভাবে দিয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো সার্কিট এলিমেন্ট না, মানে এটা সোর্সের সাথে নিজস্ব একটা প্রপার্টি, সার্কিটের নিজস্ব ইম্পিডেন্স। এটা বাইরে থেকে দেখতে পাবো না। যেমন এই যে এই সেল, এখানে যে ব্যাটারিটা এখানে দেখালাম, এটার নিজস্ব এখানে কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের রেজিস্ট্যান্স আছে। এটা তো আমরা বাইরে থেকে যখন সার্কিট কানেকশন দিচ্ছি, এর মাঝে কোনো জায়গাতে ওই রেজিস্ট্যান্স এখানে শো করানো হয় না, কিন্তু এটা এর মধ্যে আছে, এরকম ব্যাপার আর কি। তো এখানে তাহলে টার্মিনাল ভোল্টেজ হলো আই টাইমস এটার রেজিস্ট্যান্স। আই এর ভ্যালু মানে এখানকার কারেন্টের ভ্যালু আই, এখানকার ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড এল। আমরা এখানে ওই রেজিস্ট্যান্স বারবার বলে ফেলছি, কিন্তু আসলে বুঝবো এটা আসলে ইম্পিডেন্সের কথাটা বলছি, রেজিস্ট্যান্সটা এখানে না, এখানে ইম্পিডেন্সের কথাটা বলবো, যেহেতু জেড, জেড মানে যখনই জেড বলেছি এটা ইম্পিডেন্স। তাহলে আই টাইমস জেড এল। তো এই আই এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম, ভিএস ডিভাইডেড বাই জেড এস প্লাস জেড এল। তাহলে ওই ভ্যালুটা এখানে বসে দাও। বসানোর পরে এটাকে যদি একটু সিম্পলিফাই করা হয়, এখান থেকে যদি নিচ থেকে জেড এল কে কমন নেওয়া হয়, তাহলে জেড এল কমন নিলে পরে অন প্লাস, মানে জেড এস ডিভাইডেড বাই জেড এল প্লাস ওয়ান ইন্টু এটা জেড এল। ওই যে উপরে জেড এল আর নিচে জেড এল যদি কেটে যায়, তাহলে এখানে থাকে ভিএস ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড এস বাই জেড এল। এই টার্মটা আমাদের তাহলে এখন দরকার আর কি। এখন দেখো যে এখানে যে এটা বামে আছে সেটা হচ্ছে ভিটি, টার্মিনাল ভোল্টেজ এ এবং বি পয়েন্টের টার্মিনাল ভোল্টেজ। আর ডানে আছে হলো ভিএস ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা, একটা সামথিং একটা এখানে টার্ম এখানে আছে। তো এই ভিএস টা হচ্ছে এটা সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ বলতে পারো, আর এখানে এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আমাদের সবসময় কাম্য হচ্ছে এটা সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, এটা টার্মিনাল ভোল্টেজের সমান যেন হয়। সাপ্লাই ভোল্টেজ, সোর্স ভোল্টেজ যেন এটা টার্মিনাল ভোল্টেজের সমান যেন হয়। যখন এরকম হবে, এটা তত ভালো সোর্স, যত ভালো মানে এটা ম্যাচ করবে তত ভালো সোর্স। তো আমরা যখন এখানে ভোল্টেজ সোর্সের কথা বলছি, আমাদের ভোল্টেজ সোর্সের কনসেপ্টটা হলো এটা আমাদের ভোল্টেজ সাপ্লাই দিবে। এবং কত ভালো ভোল্টেজ সোর্স আমরা বলতে পারবো, যত ভালো ম্যাচিং হবে এই ভিটি এবং ভিএস এর মাঝে। তাহলে এটা ম্যাচিং হওয়ার একটা অপশন আছে এখানে, যেহেতু অন প্লাস জেড এস বাই জেড এল, তার মানে হলো এই জেড এস বাই জেড এল যদি অন হয় বা কম্পেয়ার টু জিরো যদি হয়, মানে এটা এটা টোটালটা মিলে ওয়ান, তার মানে হলো জেড এস বাই জেড এলটা হচ্ছে আমাদের জিরোর কাছাকাছি বা জিরো যদি হয়ে যায়, তাহলে আমাদের ভিটি এবং ভিএস সমান হবে। তাহলে এটা কখন হবে, যখন এই জেড এস এর ভ্যালুটা হবে জিরো, অথবা জেড এল এর ভ্যালু জেড এস এর তুলনায় অনেক বড়। কেন, দুইটা ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে জেড এস যদি জিরো হয়ে যায়, তাহলে তো জিরো হয়ে গেলে এটা তো আমাদের পুরো টার্মটা চলে গেল এখানে ভিএস ইকুয়ালস টু ভিটি, এটা হয়েছে খুবই ভালো এটা। আর আরেকটা হতে পারে যে এটা জিরো হলো না, সামথিং একটা ভ্যালু এখানে থাকছে, কিন্তু জেড এল এর নাম্বারটা বেশ বড়, যাতে করে এটা অনের থেকে খুবই নেগলিজিবল এখানে আমাদের চেঞ্জ হচ্ছে, তখন আমাদের ভিটি এবং ভিএস প্রায় সমান থাকে। তখন আমরা এটা বলতে পারি ভালো একটা সোর্স, এটা ভালো একটা ভোল্টেজ সোর্স, এটা আমরা বলতে পারি। এখন এই হচ্ছে আমাদের মূলত ভোল্টেজ সোর্সের কথা।
এখন আইডিয়াল ভোল্টেজ সোর্স যদি হয় তাহলে কেমন হয়? আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে এই যে ইকুয়েশনে যেটা দেখছো, এই জেড এর ভ্যালুটা জাস্ট জিরো। আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে জেড এর ভ্যালু জাস্ট জিরো, তার মানে এখানে কোনো আমাদের এই ইন্টারনাল ইম্পিডেন্স থাকবে না। তাহলে ইন্টারনাল ইম্পিডেন্স যদি না থাকে, তাহলে টোটাল যে ভোল্টেজ এখানে সাপ্লাই দিবে সোর্সটা, এটা সম্পূর্ণ তুমি টার্মিনাল ভোল্টেজ হিসাবে পাবা। তার মানে এখানে কোনো এখানে এটা ইন্টারনালি কোনো ভোল্টেজ ড্রপ এখানে থাকবে না, এটা সাপ্লাই ভোল্টেজ পুরোপুরি এখানে থাকবে। এবং এই আইডিয়াল ভোল্টেজ সোর্স, এটা আর একটা কনসেপ্ট হলো যে তুমি এর যে আউটপুটে যে পরিমাণ, মানে যে ইয়েটা দিচ্ছ, রেজিস্ট্যান্স যেটা এখানে বা ইম্পিডেন্স যেটা এখানে সাপ্লাই দিচ্ছ, ওই ইম্পিডেন্সের ভ্যালু যাই হোক না কেন, এটার যে টার্মিনাল ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ, এই ভোল্টেজটা কখনো চেঞ্জ হবে না। আইডিয়াল ভোল্টেজ সোর্স যদি হতে হয়, তাহলে এটার ইম্পিডেন্স মানে এই লোডের ইম্পিডেন্স যাই হোক, এটার টার্মিনাল ভোল্টেজ কোনো চেঞ্জ হওয়া যাবে না। তার মানে হলো আমরা যদি এটাকে বলি যে 10 ভোল্টের একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, তাহলে আমরা এখানে জেডএলটা যদি আমরা 1 ওহম যদি করি, 1 ওহম যদি করি, তারপরেও এই টার্মিনাল ভোল্টেজ 10 ওহম পাবো। এটা যদি 100 ওহম করি, তারপরেও 10 ওহম পাবো। যদি 100 মেগা ওহম করি, তারপরেও 10 ভোল্টই পাবো। তাহলে একই কথা প্রযোজ্য আমরা যদি এটাকে ওপেন সার্কিট করি, তাহলে কি হবে? 100 মেগা ওহম কিন্তু বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, প্রায় ওপেন সার্কিটের মতোই, বুঝছো? তারপরেও আমাদের কনসেপ্ট অনুযায়ী এটাকে 10 ভোল্টই হতে হবে। তাহলে এখন প্রশ্ন আসবে যে এটা যদি ইনফিনিটি রেজিস্ট্যান্স যদি এখানে থাকে, ইনফিনিটি ইম্পিডেন্স যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা তাহলে ওপেন সার্কিটের মতো অবস্থা। ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে ফ্লো করে, তাই না? এটা একটা কোশ্চেন আসছে। আসল কথা হলো আমাদের ভোল্টেজ সোর্সটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল কনসেপ্ট ভোল্টেজ সোর্স। এখানে তুমি যেই ভোল্টেজ অ্যাপ্লাই করো সবসময়, তুমি মানে যেই রেজিস্ট্যান্স বা যেই ইম্পিডেন্স তুমি অ্যাপ্লাই করো সবসময় একই ভোল্টেজ এখানে পাবা, এটা একটা কনসেপ্ট। আবার এটাকে যদি জিরো করে দাও, তারপরে একই ভোল্টেজ পাবা, এটাও মানে এটাও ওই কনসেপ্ট থেকে আমরা পাচ্ছি। তো দুইটা প্রবলেম হতে পারে, একটা হচ্ছে ও যদি একদম ওপেন করে দিই তাহলে এটা, আর একটা হচ্ছে যদি আমরা একদম জিরো করে দিই তাহলে কি হবে? জিরো করে দেওয়া মানে শর্ট সার্কিট করে দেওয়া, এ এবং বি টার্মিনাল শর্ট করে দেওয়া। তো যদি শর্ট সার্কিট করে দিই, তাহলে আমাদের এই এই এ এবং বি পয়েন্টের যে টার্মিনাল ভোল্টেজ, ওই 10 ভোল্টই থাকতে হবে, যদি 10 ভোল্টের আইডিয়াল ভোল্টেজ সোর্স হতো আর কি। তো এটাও অসম্ভব। তুমি এখানে আমাদের কারেন্ট অনেক বেড়ে যাবে, কিন্তু তারপরে এখানে যে ভোল্টেজ ড্রপ, এটা যে 10 ভোল্টই থাকবে, এটা এখানে আর প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে এখানে দুইটা টার্ম আমরা এখন বলবো। একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। আমরা বললাম যে আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে হলো তুমি ইম্পিডেন্স যাই দাও না কেন, ওই ভোল্টেজ একই থাকবে, টার্মিনাল ভোল্টেজটা একই থাকবে। যদি থাকে তাহলে এটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, আর যদি না থাকে তাহলে আইডিয়াল না। আর আইডিয়াল ভোল্টেজ সোর্স যদি প্রকাশ করতে হয় ছবিতে, তাহলে ছবিতে দেখানোর জন্য আমরা জাস্ট এরকম ভাবে দেখাবো, কোনো ধরনের ইন্টারনাল ইম্পিডেন্স ছাড়া। যদি ডিসি আইডিয়াল ভোল্টেজ সোর্স যদি হয় তাহলে এরকম, দেখো ইন্টারনাল কোনো ইম্পিডেন্স এখানে দেখায়নি। যদি এসি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয় তাহলে এরকম ফিগার, যেখানে একটা এসি সোর্স দেখানো হয়েছে কিন্তু এর মধ্যেকার কোনো ইন্টারনাল ইম্পিডেন্স এখানে দেখানো হয়নি। এগুলো হচ্ছে আমাদের আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে এরকম দেখাবে। এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা, এটা যদি এখানে দেখাও, তাহলে এর যে এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে ভোল্টেজ, আর এক্স অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে এটার কারেন্ট বা লোড ইম্পিডেন্স। আমরা লোড যদি এখানে কমাই তাহলে কারেন্ট কি হবে? লোড কমালে কারেন্ট, লোড ইম্পিডেন্স যদি কমাই তাহলে কারেন্ট কি হবে? বাড়বে না কমবে? দেখো বাড়বে। আমাদের এখানে, হ্যাঁ আমাদের এখানে লোড ইম্পিডেন্স এই দিক বরাবর যাচ্ছে, তেমন আমাদের এইদিকে ইম্পিডেন্সটা বাড়ছে। তাহলে যখন ইম্পিডেন্সটা অনেক বড়, কারেন্ট খুবই কম। যখন ইম্পিডেন্স এদিকে যাচ্ছে, অ্যারো এদিকে দেখানো হয়েছে, অ্যারো যেদিকে যায় সেদিকে নাম্বারটা বাড়ে, তাই না? তো তার মানে হলো লোড ইম্পিডেন্সের ভ্যালু এদিকে কম, তাহলে ইম্পিডেন্স যখন কম, কারেন্ট তখন বেশি। তো একই কথা, আমরা কারেন্ট দিয়ে বলতে পারি, ইম্পিডেন্স দিয়েও বলতে পারি। তো আমরা যতই ইম্পিডেন্স চেঞ্জ করি না কেন, আমাদের যে এই কার্ভ একদম স্ট্রেট লাইন আছে, এটা কোনো এর কোনো স্লোপের কোনো চেঞ্জ হয়নি, ওপরও যায়নি নিচেও যায়নি। তার মানে হলো এটা একদম স্ট্রেট লাইন আছে, এটা জিরো ভ্যারিয়েশন এই ভোল্টেজের, এটা রেজিস্ট্যান্স এবং কারেন্টের রেসপেক্টে। তাহলে এটা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি আমরা এরকম ভোল্টেজ সোর্স কখনো পাবো না যেটাতে আমরা লোড ইম্পিডেন্স যাই করি না কেন এটা ভোল্টেজে কোনো চেঞ্জ হবে না, এমন কোনো সোর্স তুমি প্র্যাকটিক্যালি কখনোই পাবে না। তবে এটা কাছাকাছি যাওয়া যায়, এটা কাছাকাছি যাওয়া যায়, এটা ঠিক। তো কাছাকাছি যাওয়া যায় কিভাবে? আমরা আবার ওই আগের ইকুয়েশনটা এখানে দেখি। ইকুয়েশনে আমরা এখানে বলেছিলাম যে জেড এস এর ভ্যালু যদি জিরোর কাছাকাছি বা জিরো হয় তাহলে এটা আইডিয়ালের কাছাকাছি যাবে।
অথবা জেডএল এর ভ্যালু যদি অনেক বড় হয় জেডএস এর তুলনায়, তাহলে এই নাম্বারটা 1 এর থেকে নেগলিজিবল একটা নাম্বার এখানে হবে ডিভাইড করার পরে, তখন এটা ভিটি এবং ভিএস সমান সমান হবে, তখন আমরা এটাকে প্রায় আইডিয়াল এর কাছাকাছি বলতে পারি। তো প্র্যাকটিক্যালি ভালো সোর্স আমরা যদি চাই তাহলে আমাদের এই নাম্বারটার দিকে খেয়াল করতে হবে, এই ইন্ডিপেন্ডেন্টলি জেডএস বা জেডএল না, আমরা এই ফ্র্যাকশনটার দিকে খেয়াল করবো। জেডএস বাই জেডএল এই নাম্বারটা যদি 1 এর থেকে নেগলিজিবল হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা ভালো মানের ভোল্টেজ সোর্স। এবং এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। একটা এক্সাম্পল দেখো, এরকম ভাবে আমরা এই ফিগারটাই, এখানে এই ফিগারটা দেখো, সর্বপ্রথম আমরা দুইটা এখানে এক্সাম্পল নিয়েছি, একটা হচ্ছে এই ডিসি দিয়ে আর একটা এসি দিয়ে এখানে নিয়েছি, একই ব্যাপার, এখানে এটা এসি নিলেও একই ঘটনাই ঘটতো আর কি। তো এখানে আমরা যখন এসি বলেছি তাহলে এটা রেজিস্ট্যান্সের কথা এখানে বলবো, তাহলে একটা এসি 2 ভোল্টের একটা সোর্স এবং তার ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম, এবং এটার বাইরে লোড রেজিস্ট্যান্স হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যেটা কিনা 1 ওহম থেকে 10 ওহম পর্যন্ত যে কোনো ভ্যালু এটা সিলেক্ট করা যেতে পারে। একই রকম ভাবে দ্বিতীয় অংশে, মানে ওই এক্সাম্পলের দ্বিতীয় অংশে আমরা যেটা করব, ওই 2 ভোল্টেরই একটা এসি সোর্স নেব এবং এর ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে 600 ওহম এবং এর লোড হচ্ছে 50 কিলো ওহম থেকে 500 কিলো ওহম পর্যন্ত, এর মধ্যে যে কোনো ভ্যালু এটা তুমি সিলেক্ট করতে পারো। তো আমরা দুইটা কন্ডিশনে দেখবো যে কারেন্টের ভ্যালু ভোল্টেজের ভ্যালুটা কেমন হয়। এটা হচ্ছে একটা হচ্ছে 1 ওহম থাকলে কেমন হয়, 10 ওহম থাকলে কেমন হয়, এবং এটার জন্য একই রকম ভাবে 50 কিলো ওহম হলে কারেন্ট ভোল্টেজের রিলেশন গুলো কেমন হয়, আবার এই 500 কিলো ওহম হলে কেমন হয়। তো সবপ্রথমে আমরা ভিটি অন মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি, এবং সেটা অন, 1 নম্বর কন্ডিশন। 1 নম্বর কন্ডিশনটা কি, যখন এই আরএল এর ভ্যালু 1 ওহম, তখন কি হবে? তখন আমরা কি করব, এটার মধ্যেকার কারেন্ট আমাদের জানতে হবে। টার্মিনাল ভোল্টেজ জানার জন্য আমরা আগে যেটা করলাম যে এটার কারেন্ট টাইমস এটা এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে আমরা এটা টার্মিনাল ভোল্টেজ পেয়ে যাই। এই টার্মিনাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আরএল, এবং এখানকার কারেন্ট যদি আমরা আই ধরে নিই বা আয়ন যদি আমরা ধরে নিই 1 নম্বর কন্ডিশনের জন্য, তাহলে আয়ন টাইমস আরএল1। তাহলে আয়নের ভ্যালু কত? আয়নের ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু, আমরা জানি ভি বাই আর, টোটাল অফ ভি হচ্ছে এখানে ভিএস ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে আর এস প্লাস আর এল, মানে আর এল অন আর কি। অন কেন? কারণ হলো আমরা প্রথম কন্ডিশনটা ধরছি, মানে কন্ডিশনের একদম প্রথম অংশটা অন ওহম যদি এখানে ধরি এটা। তাহলে আমরা টোটাল ভ্যালু গুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে যেটা পাবো, ওই ভিএস এর ভ্যালু হচ্ছে 2 দিলা, আর এস এর ভ্যালু 1, আর এল অন এর ভ্যালু 1, মানে আমরা প্রথমটা ধরছি, আর পরে আর এল অন এর ভ্যালু 1। তাহলে এখানে সবগুলো কাটাকাটি করলে এখানে 1 ভোল্ট পাচ্ছি, তার মানে টার্মিনাল ভোল্টেজ পাচ্ছি 1 ভোল্ট। তার মানে এইভাবে কানেকশন দিয়ে আমরা যদি এর সাথে লোড রেজিস্ট্যান্স যদি 1 ওহম এখানে লাগাই তাহলে টার্মিনাল ভোল্টেজ হবে 1 ভোল্ট। এখন আমরা দেখি যে এটার লোড রেজিস্ট্যান্স যদি 10 ওহম হয় তাহলে টার্মিনাল ভোল্টেজ কত হয়। তাহলে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন, তাহলে ভিটি2, তাহলে ভিটি2 মানে হলো টার্মিনাল ভোল্টেজ 2 নম্বর কন্ডিশনে, এটা হবে আই, এটাকে 2 করে দিই, তাহলে I2 ইন্টু RL2। I2 হচ্ছে আমাদের তাহলে এটার মধ্যে দ্বিতীয়বারের জন্য কারেন্ট, আর RL2 মানে তো বুঝতে পারছো এটা 10 ওহম এবার দিব। তাহলে I2 এর জন্য কি করবো, আগের মতোই ভিএস ডিভাইডেড বাই আরএস প্লাস RL2। RL2 কেন? কারণ এই দ্বিতীয় রেজিস্ট্যান্সটা এখানে, মানে লাস্টের লিমিটটা। আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো যেটা আমরা বসাই এখন, তাহলে ভিএস এর ভ্যালু 2 এটা বসানো হলো, আরএস এর ভ্যালু 1 এখানে আছে, এবং তারপরে যেটা হলো এই RL2 এর ভ্যালু হচ্ছে আমাদের এবার 10 ওহম। তাহলে সবগুলো মিলে যদি ক্যালকুলেট করো এর ভ্যালু হয় 1.818 ভোল্ট। তাহলে দেখো এই একটাই সোর্সে আমরা যখন এখানে 1 ওহম যখন সাপ্লাই দিলাম, মানে 1 ওহমে একটা যদি লোড লাগাই, তাহলে এর টার্মিনাল ভোল্টেজ দাঁড়াচ্ছে 1 ভোল্ট, 2 ভোল্ট থেকে কমে যে 1 ভোল্ট হয়ে গেল। যখন আমরা এখানে 10 ভোল্টের একটা লোড রেজিস্ট্যান্স লাগালাম, এটা 2 ভোল্ট থেকে কমে এটা 1.818 ভোল্ট এখানে হলো। তাহলে ভেরিয়েশনটা কিন্তু খুব একটা কম না, বেশ বড় মানে একটা ভেরিয়েশন এখানে দেখছি, 1.1 আর কোথায় 1.81। এটা যদি রিলেটিভ পার্সেন্টেজ যদি যদি এখানে করো, যে পার্সেন্টেজ যদি এখানে করো এই ভেরিয়েশনটা, তাহলে এটা 40%-এর ভেরিয়েশন এখানে হচ্ছে, অনেক বড় একটা ভেরিয়েশন। এখন আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড এক্সাম্পলে আমাদের একই রকম ভাবেই ইন্টারনাল ইম্পিডেন্স এখানে 600 ওহম, এখানে 50 কিলো ওহম, আর এখানে পরের কন্ডিশন আমরা যাবো হলো 500 কিলো ওহম। তাহলে ওই একই রকম ভাবে যদি আমরা ক্যালকুলেট করি প্রথমবারের জন্য ভিটি1, আগের মতো যেটা করেছি ভিটি1 মানে হলো
আচ্ছা, আমরা এটাকে ফিগারটা ওইদিকে টেনে নিয়ে যাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে থাক। তাহলে এখানে দেখো যে আমরা এই VT1 মানে হলো যে এই এই 50 কিলো ওহমকে নিয়ে আমরা প্রথমে ক্যালকুলেট করি VT1। তাহলে প্রথমকার হলো আই, এখানে কতখানি সাপ্লাই হচ্ছে প্রথম অংশের জন্য, তাহলে এটাকে আমরা যদি কারেন্টকে বলি I1, তাহলে I1 টাইমস ZL1। তাহলে আয়নের ভ্যালু কত, ভি ডিভাইড বাই আর। আর এর জায়গাতে তাহলে হবে টোটাল ইম্পিডেন্স কত এখানে সে এক্সাক্ট করবে, সেটা হচ্ছে ভি জেড এস প্লাস জেড এল, মানে ZL1। তাহলে ZS প্লাস ZL1 এটা এখানে হলো ইনটু এই ZL1 যেটা এখানে ছিল সেটা এখানে থাকবে। এই ভ্যালুগুলো এখন বসাও। ভিএস এর ভ্যালু হচ্ছে 600 ওহম, সরি 2 ভোল্ট। ZS এটার ভ্যালু হচ্ছে 600 ওহম, এবং ZL1, এই ZL1 এর ভ্যালু হচ্ছে 50 কিলো ওহম, মানে হলো 50,000 ওহম, তাই না? তাহলে এখানে এটাই করা হচ্ছে, 50,000 ওহম এখানে দেওয়া আছে। এই ZL এর ভ্যালু এখানে বসানো হলো, এবং এটা ক্যালকুলেট করে তুমি যেটা পাবো 1.976 ভোল্ট। তার মানে যদি আমরা এরকম ভাবে কানেকশন দিয়ে 50 কিলো ওহমের লোড যদি আমরা লাগাই, তাহলে এটা 2 ভোল্ট থেকে কমে যে এটা টার্মিনাল ভোল্টেজ দাঁড়াবে 1.97 ভোল্টে। আর আমরা যদি 50 কিলো ওহম লাগাতাম তাহলে কি হতো, আমরা তাহলে এবার পরের কন্ডিশনে যাই, তাহলে হচ্ছে VT2। তাহলে VT2 এর জন্য আবার এখানে I2 টাইমস ZL2। তাহলে এই I2 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু হচ্ছে V ডিভাইডেড বাই আর। আর এর জন্য আবার একই রকম কন্ডিশন আর কি। এখন শুধু চেঞ্জ হবে এই ZL2 এর ভ্যালুটা। এখানে VS এর ভ্যালু 2ই থাকলো, ZS এর ভ্যালু 600 ওহমই থাকলো, আর ZL2 এখানে 500 কিলো ওহম, মানে 500,000, তাই না? তাহলে এখানে এই হলো 500, আর পরে আরো 3টে শূন্য, 500,000 ওহম, এই আর কি। 500,000 এভাবে বলা তো ঠিক না, 5 লাখ আর কি। তো এটা সমান আমরা এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1.997 ভোল্ট, তাই না? 1.997 ভোল্ট। তাহলে এইটুকুর মধ্যে আমাদের ভ্যারিয়েশন দেখো খুব একটা বেশি না, কোথায় 1.976 ভোল্ট, এটা থেকে আমাদের একটু চেঞ্জ হয়ে 1.997 ভোল্ট, খুবই ক্লোজ আছে আর কি নাম্বার গুলা। তো এটা যদি আমরা ভ্যারিয়েশনটা নিই, তাহলে এই ভ্যারিয়েশনটা নেওয়ার জন্য আমরা মানে পার্সেন্টেজটা যদি করি, তাহলে এটার বড়টা থেকে ছোটটা বাদ দাও, আবার এটাকে বড়টা দিয়ে ভাগ করো, তাহলে আমরা যে পার্সেন্টেজ জিরো যেটা আমরা করি ওই একই রকম এটা বের করা। তাহলে এটা 1.997 মাইনাস 1.976 ডিভাইড বাই 8 ভাগ করলে পরে তুমি পাবা হলো 1.05%। তাহলে এটা আগেটাও একই রকম ভাবে বের করা, 40% যেটা আগে বললাম। তাহলে এটা কোথায় ছিল 40% এর ভ্যারিয়েশন, আর এখানে হয়ে গেল এটা কোথায় 1.05 এর ভ্যারিয়েশন। তাহলে এতখানি ভ্যারিয়েশনটা কেন, মানে এইরকম চেঞ্জ কেন? কারণ হলো আমাদের যে এই সোর্সের রেসপেক্টে এটার ইন্টারনাল ইম্পিডেন্সের, মানে তোমার যে লোডের রেসপেক্টে ইন্টারনাল ইম্পিডেন্সের ভ্যালুটা কত। এখানে ছিল 1 ওহম, আর এখানে ছিল 1 ওহম, প্রায় সমান সমান, বা 10 ওহম থেকে 1 ওহম প্রায় সমান সমান বা কাছাকাছি। আর এখানে 50,000 ওহম, আর এখানে 600 ওহম, অনেকখানি পার্থক্য। এই 50,000-এর তুলনায় 600 খুব একটা বেশি না। 600-কে তুমি 50,000 দিয়ে বা 500,000 দিয়ে যদি ভাগ করো, অনেক ছোট একটা নাম্বার পাবা। কিন্তু 1 ওহমকে 1 দিয়ে ভাগ করলে 1, আর 10 দিয়ে ভাগ করলে 0.1, এগুলো নেগলিজিবল না। 1-এর তুলনায় 0.1 বা 1 নেগলিজিবল না। এটা হচ্ছে আমাদের মূলত কাহিনী। আমাদের আগে যে রিলেশনটা ছিল, এই যে আইডিয়াল ভোল্টেজ সোর্সের জন্য যে ZS বাই ZL, এই ZS সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, ওই ইন্টারনাল ইম্পিডেন্সকে কম হতে হবে ZL এর তুলনায়, তাহলে এই নাম্বারটা কম হবে। তো এটা হয়েছে আমাদের এই সেকেন্ড কন্ডিশনে, এটাই হয়েছে এই সেকেন্ড কন্ডিশনে। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখার বিষয়, যেটা হলো এটার ইন্টারনাল ইম্পিডেন্স দেখো 1 ওহম, আর এটার ইন্টারনাল ইম্পিডেন্স 600 ওহম, এটার তুলনায় কিন্তু আবার এটা অনেক বড়। কিন্তু তারপরেও এই কন্ডিশনে এটা ভালো ভোল্টেজ সোর্স, কিন্তু এটা ভালো ভোল্টেজ সোর্স হয়নি। কেন হয়নি? কারণ হলো এটা যে লোড, এর তুলনায় এর ইন্টারনাল ইম্পিডেন্স অনেক বেশি আর কি। তো এটাই আমাদের এখানকার দেখার বিষয়, যে আমাদের তাহলে এটাকে ভালো ভোল্টেজ সোর্স যদি আমাদের বলতে হয়, তাহলে আমাদের এটাকে দেখতে হবে যে কত লোডে আমরা ব্যবহার করছি। যত লোডে ব্যবহার করব তার থেকে আমাদের ইন্টারনাল ইম্পিডেন্স অনেক কম হতে হবে। যদি কম করতে পারি তাহলে এটা ভালো ভোল্টেজ সোর্স হিসাবে আমরা ব্যবহার করতে পারবো, আর যদি না পারি তাহলে এটা ভালো ভোল্টেজ সোর্স হবে না, অনেক ভ্যারিয়েশন হবে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আলাদা আলাদা লোডের জন্য আমাদের এই সোর্সটাও আমাদের মডিফাই করে নিতে হবে।
তবে যদি এটা আইডিয়াল হতো, তাহলে আইডিয়াল হলো পরে এটা ভ্যালু যেহেতু সবসময় 0, তাহলে তুমি এখানে যাই লাগাও না কেন এটার ভ্যালুটা এখানে আমাদের 1ই ওখানে থাকতো, ফ্র্যাকশনটা 1-এর থেকে আর বাড়তো না আর কি। তো এই হচ্ছে আমাদের আইডিয়াল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের কথা। আমরা এরপরে যেটা যাব কারেন্ট সোর্স, আমাদের দেখার বিষয় ছিল কারেন্ট সোর্সটা আমাদের আগে দরকার। আচ্ছা, এই আইডিয়াল ভোল্টেজ সোর্স যেটা, এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যেটা দেখি, আইডিয়ালের কাছাকাছি যেটা, এটা হচ্ছে এরকম দেখবা। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্যারেক্টারিস্টিক কার্ভ এটা হচ্ছে এরকম। এদিকে তুমি আগের মতোই কারেন্ট বা এই বরাবর যদি মানে ডান থেকে বামে গেলে পরে যদি আমরা রেজিস্ট্যান্স যদি এখানে শো করি, আর ওয়াই দিকে যদি আমরা ভোল্টেজ সোর্স যদি আমরা এখানে মানে ভোল্টেজের ভ্যালুটা যদি এখানে প্লট করি, তাহলে কার্ভটা হয় ঠিক এরকম। আইডিয়ালি এরকম হওয়ার কথা ছিল, ডটেড লাইন হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এরকম হয়ে যায়। এবং যত কাছাকাছি যাবে এটা তত ভালো ভোল্টেজ সোর্স হিসাবে গণ্য হবে। একই রকম ভাবে আবার এটাকে ভোল্টেজটাকে এক্স এর দিকে, কারেন্টটাকে ওয়াই দিকে প্লট করা যায়। এভাবে যদি প্লট করো তাহলে এটা এরকম ভাবে যাবে। তবে এটা খুব একটা দরকার নেই, এটা দেখালেও চলবে আর কি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে এই ভোল্টেজ সোর্স নিয়ে বা ইন্টারনাল ইম্পিডেন্স নিয়ে? স্যার ভোল্টেজ ড্রপের ব্যাপারটা বুঝি না স্যার। ভোল্টেজ ড্রপ কোন জায়গায় বোঝো না? মানে ড্রপ স্যার মানে প্রথম কি? ম্যাথটা স্যার 1.5 মাইনাস 1.3 করে আমরা যেটা রেজাল্ট পাইলাম স্যার, সেটা কিভাবে পাইলাম স্যার? অনেক উপরে স্যার। এতক্ষণ বলো না কেন? আচ্ছা যাক, স্যার সমস্যা নেই, তাও বলেছো আর কি। আমরা ইন্টারনাল ইম্পিডেন্সের কথা বলছি, এটা এর উপরে স্যার, এর উপরে স্যার একটা ম্যাথ এটাই ছিল তো। স্যার হ্যাঁ জি এটাই স্যার, এখানে স্যার। এটাই যেটা, এটা আমরা এখানে দেখেছি। এখানে যে তোমার এই ভোল্টেজ যেটা সাপ্লাই দিচ্ছে 1.5 ভোল্ট, এই 1.5 ভোল্ট তুমি যদি এটা টার্মিনাল ভোল্টেজ দেখো, তার আমরা দেখছি যে এটা 1.3 ভোল্ট বা 35 ভোল্ট, মানে এই 1.5 এর থেকে কিছুটা কমে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে এখানকার যে কারেন্ট যেটা ফ্লো করছিল, ওই কারেন্টটা কিছুটা এখানে ড্রপ হয়েছে, আবার কিছুটা এর মাঝে কোনো জায়গায় ড্রপ অবশ্যই হতে হবে, তাছাড়া এটা তুমি টার্মিনাল ভোল্টেজ এখানে কম পেতে না। কারণ এই আরএল এর অ্যাক্রোসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটাই কিন্তু টার্মিনাল ভোল্টেজ ভি টি বা ভিএভি, তাই না? দেখো এটা কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, এই তারের কোনো রেজিস্ট্যান্স নাই, এটা জিরো রেজিস্ট্যান্স একটা ওয়্যার। একদম এই আরএল এর এই মাথা থেকে এই বি পর্যন্ত এটা কোনো রেজিস্ট্যান্স আছে কি? এটা নাই। আবার আরএল এর এই মাথা থেকে এই পর্যন্ত এটা কোনো রেজিস্ট্যান্স নাই। আবার তাই যদি হয়, আমরা ভিটি বা টার্মিনাল ভোল্টেজ ভিএবি এখানে দেখেছি। এই ভিএবি বলছি এ এবং বি পয়েন্টের ভোল্টেজ, তার মানে এই বি পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স যদি নাও আর আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স নাও, একই কথা, তাই না? তাহলে আরএল এর ভোল্টেজ ডিফারেন্স আমরা পাচ্ছি হলো 1.3 ভোল্ট, বা টার্মিনাল ভোল্টেজ যেটা পাচ্ছি সেটা এই 1.5 এর থেকে কম। তাহলে বাকিটা কোথায় ড্রপ হবে? যেহেতু এর বাইরে কোনো ড্রপ হওয়ার জায়গা নাই, তাহলে অবশ্যই সোর্সের মধ্যে কোনো জায়গাতে ড্রপ হয়েছে। তাহলে আমাদের যে ভোল্টেজ ড্রপের হিসাবটা আমরা যেভাবে করি সেটা হলো, এটা যে ভোল্টেজ আমাকে সাপ্লাই দিচ্ছে, এটা টোটাল সার্কিটে যদি এভাবে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এখানে কিছু ড্রপ হবে প্লাস এখানে কিছু ড্রপ হবে, টোটাল ড্রপ গুলোকে যদি আমরা যোগ করি তাহলে এটার সাপ্লাই ভোল্টেজের সমান হবে, তাই না? তো তাহলে আমরা এটার ভোল্টেজের ড্রপটা আমরা বের করে ফেলেছি 1.35 ভোল্ট। এটার ভোল্টেজ কত সাপ্লাই দিচ্ছে সেটা আমরা জানি, যেটা 1.5 ভোল্ট। তাহলে এখানে কতখানি ড্রপ হলে এটা কি করে পাবো? এটা থেকে এটাকে বিয়োগ করো, তাই না? এটা ভোল্টেজ সমান স্যার হলো এটা এখানকার ড্রপ বুঝছি স্যার, প্লাস কিন্তু এখানকার ড্রপ। যদি স্যার তাহলে আমি বুঝিনি তোমার কথা, আরেকবার বলো। স্যার স্যার যদি এখানে আমি আরো বেশি ভোল্টেজের সোর্স কোনো ইউজ করি স্যার, ব্যাটারি সোর্স ইউজ করি, তাহলে হ্যাঁ স্যার কি ধরনের ইয়া হবে? তখন কি দুইটার যোগফল একই হবে স্যার, দুইটা ড্রপের? হ্যাঁ অবশ্যই, তুমি এখানে যতই ভোল্টেজ এখানে মানে অ্যাপ্লাই করো, এটা যদি আর বাইরে কোনো কারেন্ট যাওয়ার বা বাইরে থেকে কারেন্ট আসার যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে এখানকার ড্রপ প্লাস এখানকার ড্রপ সমান এটা অবশ্যই হবে। তুমি এখানে 1 ভোল্ট 2 ভোল্ট 1000 2000 3000 যাই ভোল্ট এখানে অ্যাপ্লাই করো, সবসময় এই কন্ডিশন অবশ্যই ফুলফিল করবে। এটা যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে সেটা, এটাতে ড্রপ ড্রপ প্লাস এটার ড্রপ, এই দুটো যোগফল অবশ্যই সমান হবে। হ্যাঁ, তুমি যদি তাহলে এখানে ভোল্টেজ যদি বাড়াও তাহলে এখানে কি চেঞ্জ হবে? আমাদের তো রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা বাড়বে। তুমি যদি ভোল্টেজ বাড়াও তাহলে এর মধ্যে কাছে কারেন্ট যেটা ফ্লো করছিল আগে 1.5 অ্যাম্পিয়ার, এই কারেন্টের ভ্যালুটা বাড়বে। এবার কারেন্টের ভ্যালু বাড়লে পরে এখানকার ড্রপের পরিমাণও বাড়বে, বুঝছো? কিন্তু ড্রপ গুলোর যোগফল আবারও এর সমানই। জি স্যার ক্লিয়ার হলো বুঝছি। কি? আচ্ছা, জি স্যার। হ্যাঁ তাহলে এখন আমাদের কারেন্ট সোর্সের নিয়ে আমাদের কিছু কথা বলি। কারেন্ট সোর্স মানে হলো আমাদের যে কারেন্ট সাপ্লাই দিবে,
একটা সার্কিটে আমাদের কারেন্টের দরকার আছে, যে ডিভাইসটা আমাদেরকে কারেন্ট সাপ্লাই দিবে তাকে আমরা বলি কারেন্ট সোর্স। এখন কারেন্ট সোর্স যদি হয়, এটা আবার আগের মতো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আর আইডিয়াল কারেন্ট সোর্স। আমরা যখন এরকম কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স বলি, তা আমাদের সবসময় আইডিয়ালের কথাটা মাথায় আসে। তাহলে আইডিয়াল কারেন্ট সোর্স আমরা যদি বলি, তার মানে হলো যে ওই কারেন্ট সোর্সটা তোমার আউটপুট ইম্পিডেন্স যাই হোক না কেন, এটা কারেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। ভোল্টেজ সোর্সের মতো কথা, ভোল্টেজ সোর্সে আমরা একই কথা বলেছিলাম যে আউটপুট ইম্পিডেন্স যাই হোক না কেন, এটা ভোল্টেজের কোনো চেঞ্জ যদি না হয়, এটাকে আমরা বলি আইডিয়াল ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সের জন্য একই কথা বলবো, যে আইডিয়াল কারেন্ট সোর্স হতে হলে এটার আউটপুট মানে লোডের কথা বলছি আর কি, লোডে যে তুমি রেজিস্ট্যান্স যাই দাও না কেন বা ইম্পিডেন্স যাই দাও না কেন, এটার কারেন্টের কোনো ভ্যারিয়েশন হবে না। তাহলে এটাকে আমরা আইডিয়াল কারেন্ট সোর্স বলি। এবং এই আইডিয়াল কারেন্ট সোর্সের যে সিম্বল যেটা, সেটা আমরা এভাবে প্রকাশ করি আর কি। একটা এরকম গোল চিহ্ন, তার মধ্যে একটা আপার অ্যারো, যেটা বোঝে কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিকে ফ্লো করছে। এবং কতখানি কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে আমাদের আইএস ভ্যালু, মানে আইএস পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করছে। তো এটাকে যদি গ্রাফে দেখাতে চাই, তাহলে গ্রাফে তুমি এদিকে লোড ইম্পিডেন্স যদি এদিকে দেখো, ইম্পিডেন্স বাড়াচ্ছি কিন্তু কারেন্টের কোনো ভ্যারিয়েশন নেই। আমাদের সচরাচর আমরা যেটা দেখি প্র্যাকটিক্যালি, আমরা যদি ইম্পিডেন্স বাড়াই তাহলে কারেন্টের ভ্যালু কমে যায়, ইম্পিডেন্স বাড়ালে কারেন্ট কমে যায়, কিন্তু আমাদের এখানে কমেনি। তার মানে এটা আইডিয়াল কারেন্ট সোর্সের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ। ঠিক আছে? তো এখন আইডিয়াল সোর্সের ক্যারেক্টারিস্টিক কার্ভ এখানে শি ফিগারে যেটা দেখেছি, একটা সোর্সের সাথে তুমি একটা ইম্পিডেন্স লাগালো, যেটা কিনা একটা ভ্যারিয়েবল ইম্পিডেন্স, সেটা 0 থেকে ম্যাক্সিমাম একটা সাপ্লাই যেটা দিতে পারে সে পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। তো এইভাবে এটাকে সাপ্লাই দেওয়া হলো। এখন এর ভ্যালু যদি মিনিমাম রাখো, তারপরে এখানে যে পরিমাণ কারেন্ট তুমি এখান থেকে ফ্লো করছিল, এটা যদি একদম ম্যাক্সিমাম জেডেল যদি দাও, তারপরে একই পরিমাণ সাপ্লাই তুমি এখান থেকে পাবা, এটা আর কি। আর এই ডি ফিগারে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স মানে হলো আমাদের এখানে এরকম কার্ভ তুমি পাবা না, মানে হলো আমাদের ইম্পিডেন্স আমরা যাই করি না কেন লোডে, এটার কারেন্টের ভ্যালু যে একই থাকবে, এই কন্ডিশনটা এখানে ফুলফিল হবে না প্র্যাকটিক্যালি। তাহলে এটা যদি হবে না, তার মানে কি এখানে কারেন্ট পাস হওয়ার আর কোনো জায়গা আছে? তো এই পাস হওয়ার জায়গাটা হচ্ছে মূলত এই যে এটা জেডএস, যেটাকে আমরা বলি এটার ইন্টারনাল ইম্পিডেন্স। এটা কারেন্ট সোর্সের জন্য ইন্টারনাল ইম্পিডেন্স। কিন্তু পার্থক্যটা দেখো, আমরা যখন ভোল্টেজ সোর্স বলেছি, এটা যে ইন্টারনাল ইম্পিডেন্স, এটা কিন্তু ওর সাথে সিরিজে লাগানো ছিল। তোমরা হয়তো খেয়াল করেছো, এই যে ভোল্টেজ সোর্স যখন বলছি আমরা, এটার ইন্টারনাল ইম্পিডেন্স এর সাথে সিরিজে, তাই না? এই কানেকশন কিন্তু সিরিজে, তাই না? প্যারালাল বলবো নাকি কেউ এটাকে? না স্যার। এটা কি, হ্যাঁ, এটা প্যারালাল বলার কোনো অপশন নাই, কারণ একটা মাথার সাথে আর একটা মাথা, তার সাথে এটা পুরো সার্কিট ঘুরে আসছে। এই মাথাও যদি এর সাথে লাগানো থাকতো তাহলে বলতাম প্যারালাল, কিন্তু এটা সিরিজে। যাই হোক, এটা সিরিজে আছে। তো ভোল্টেজ সোর্স যদি হয়, তাহলে এটার ইন্টারনাল ইম্পিডেন্স এটা সোর্সের সাথে সিরিজে থাকবে। আর যদি কারেন্ট সোর্স যদি হয়, তাহলে এটার ইন্টারনাল ইম্পিডেন্স এর সোর্সের সাথে প্যারালালে থাকবে। যে এখানে দেখো প্যারালাল, এই সোর্সের দুই মাথা আর ইম্পিডেন্সের দুই মাথা একসাথে কানেক্ট করা আছে আর কি। এরকম ভাবে যদি কানেকশন দেওয়া থাকে, এটাকে আমরা প্যারালাল কানেকশন বলি, যেটা তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের এটা যদি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স যদি হয়, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হলে আমাদের এই ইম্পিডেন্সটা চেঞ্জ করার একটা অপশন থাকবে, মানে এই যে জেডেল, যেটা জেডেলটা এখানে যদি লাগাই এবং ওর ভ্যালুটা যদি 0 করি, তাহলে 0 করলে পরে কারেন্টের ভ্যালু কেমন হবে, এবং যদি এটাকে ম্যাক্সিমাম করি মানে ইনফিনিটি যদি করে ফেলি, তাহলে কারেন্টের ভ্যালু কেমন হবে। এটা আমরা আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে একটু দেখি। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, যে আমরা যদি এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগাই, যেটা এখানে দেখানো হয়নি আর কি আমাদের ফিগারে, এটা পরের ফিগারে দেখানো, হ্যাঁ এখানে দেখানো হয়েছে আর কি। এই যে এটা, এই ফিগারটা আমরা দেখি, আমরা একটু এটার ব্রাঞ্চে একটু পরে আসছি, যে আগে ফিগারটা আমাদের একটু দেখে নিই। দেখো জেড, এখানে আইএস টা ছিল আমাদের কারেন্ট সোর্স, এর সাথে একটা জেডএস, একটা এর ইন্টারনাল ইম্পিডেন্স এর সাথে প্যারালাল লাগানো আছে, আর একটা জেডএল লোড রেজিস্ট্যান্স এটা বাইরে লাগানো আছে, এরকম ভাবে লোড ইম্পিডেন্স বাইরে লাগানো আছে। তো এই ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি, একদম 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যদি যাই, তাহলে আমাদের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে। তো কারেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয়, তার মানে কারেন্টের অন্য কোনো একটা বাইপাস রাস্তা আছে, যেটা কিনা এই কারেন্টটা এটা চেঞ্জ হওয়ার কারণে ওই দিক দিয়ে ফ্লো করছে, তাই না? এরকম আমাদের মনে করতেই পারি আমরা। তাহলে ভ্যালুটা এরকম হতে পারে, যখন আমাদের এই ভ্যালুটা ধরো 1 ওহম, তখন এখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এটা যদি আমরা 5 ওহম করে দিই,
তার মানে এটার ইম্পিডেন্স আমাদের বেড়ে গেল। তাহলে ইম্পিডেন্স যদি বেড়ে যায়, তাহলে এর ইম্পিডেন্সটা বেড়ে যাওয়ার কারণে কারেন্টটা অন্য কোনো দিক থেকে ফ্লো হবে, এদিকে ফ্লোটা কমে যায়, অন্য কোনো একটা দিক থেকে ফ্লো হবে। সেই কনসেপ্টটা আনার জন্য আমাদের মূলত ইন্টারনাল ইম্পিডেন্সের কনসেপ্টটা এখানে নিয়ে আসছে। এবং তাহলে এদিকে যদি ইম্পিডেন্স বাড়ে, তাহলে আমাদের এইদিকে কারেন্ট ফ্লোটা বাড়বে। আবার এইদিকে যদি ইম্পিডেন্স কমে, তাহলে এইদিকে ফ্লো কমে যে এইদিকে কারেন্টটা বাড়বে। বুঝছো? এই জন্য আমাদের মূলত এটা লাগানো হয়েছে। এবং এটার যে একটা ইকুয়েশন যদি আমরা দাঁড় করাই, তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। দেখো, আমাদের কারেন্ট যেটা সাপ্লাই দিচ্ছে, এই প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সটা, এটা যদি আমাদের আইএস যদি কারেন্ট হয়, আইএস কারেন্ট মানে হলো এটাকে আমরা বলবো শর্ট সার্কিট কারেন্ট, এটা কিন্তু সাপ্লাই কারেন্ট না। আগে আমরা যেটা বলেছিলাম যে সাপ্লাই ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ, এটাকে আমরা সোর্স কারেন্ট বলতে পারি। তবে আমাদের এটা কনফিউশন এড়ানোর জন্য আমরা এটা বলতে পারি শর্ট সার্কিট কারেন্ট, এটা আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে এটার জন্য। শর্ট সার্কিট কারেন্ট মানে হলো এটার এই এ এবং বি, এটা যদি জাস্ট শর্ট করে দাও, তাহলে এটা যে পরিমাণ কারেন্ট তোমাকে দিবে, ম্যাক্সিমাম কারেন্টটা হবে সেটা। তাহলে ওই কারেন্টটাকে আমরা বলবো শর্ট সার্কিট কারেন্ট, মানে ওর বেশি কারেন্ট ওই সোর্সটা আর সাপ্লাই দিতে পারে না। তো এই শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে আইএস। তো এই আইএস টা কিভাবে ব্রাঞ্চ হচ্ছে, দেখো এটা যাওয়ার সময় দুইটা ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে এইদিকে যেতে পারে আর একটা ব্রাঞ্চ হতে পারে এইদিকে। তো এইদিকে ব্রাঞ্চটার নাম দিলাম আইএল, আই1, আর এইদিকে ব্রাঞ্চের নাম হলো আইএল। তাহলে টোটাল যে কারেন্ট আইএস যেটা, তাহলে শর্ট সার্কিট কারেন্ট সমান হলো আই1 প্লাস আইএল, কারণ এটা যে দুই ব্রাঞ্চের ব্রাঞ্চ হয়েছে আর কি, দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে এই আয়নের ভ্যালুটা কত হবে, সোর্স মানে ইন্টারনাল ইম্পিডেন্স এর যে ব্রাঞ্চটা, এই ভ্যালুটা কত হবে, তাহলে আয়ন ইকুয়ালস টু আইএস মাইনাস আইএল, এদিকে রিঅ্যারেঞ্জ করে নিলাম। আচ্ছা, এই পর্যন্ত এটা থাক। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এবি যে টার্মিনালটা দেখো, এবি টার্মিনালে আমাদের এখানকার যে টার্মিনাল গুলো আর এই জেডিএল এর যে টার্মিনাল গুলো, এটা একই, কারণ এটা প্যারালালে আছে, তিনটা জিনিস এখানে প্যারালালে আছে। তাহলে এই জেডিএল এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসেও একই পরিমাণ ভোল্টেজ ড্রপই হবে। তাহলে জেড এস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু জেড এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এটা অনুযায়ী যেটা আমরা আগাই, তাহলে এখানে ড্রপ কত, আয়ন টাইমস জেড এস, এটাই করেছে আয়ন টাইমস জেড এস ইকুয়ালস টু এখানকার ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে আইএল টাইমস জেড এল, তাই না? আমরা যেটা জানি যে ভি ইকুয়ালস টু আইআর, ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে আইএল টাইমস জেড এল। তোমাদের বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলবা সাথে সাথে, আমি সম্পূর্ণ ভেঙে বলার চেষ্টা করছি, তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই বলবা সাথে সাথে। স্যার স্যার হ্যাঁ বলো, রনক এনামুল বল। হক। বল, তুই বল। স্যার এটা স্যার আপনি প্রথম যে লাইনটা বলেন আই1 জেড এস ইকুয়ালস টু আইএল জেড এল, ওইটা যদি আরেকবার এই লাইনটা একটু বলতেন স্যার। ও এটা হ্যাঁ আমি বলছি, রনক কিছু বলছিলাম। স্যার এখানে আপনি যে আইএস এর সাথে আমরা যে স্যার ইয়েটা পাচ্ছি স্যার, ইন্টারনাল যে ইম্পিডেন্সটা পাচ্ছি স্যার, সেটাকে বলতেছি প্যারালাল। হ্যাঁ এটা তো মনে হচ্ছে স্যার কনস্ট্যান্ট বানানোর জন্য প্যারালাল করতেছে। আসলে কি থিওরিটিক্যালি প্যারালাল হয় স্যার? মানে আসলে প্র্যাকটিক্যালি কি হয় স্যার? কারণ উপরে হ্যাঁ, যেটা প্র্যাকটিক্যালি আমরা বলছি এটা নিয়ে, আসলে এটা ভোল্টেজ একদম স্যার, আমরা ভোল্টেজ। এটা কমপ্লিট করার পরে তোমার এটা অ্যান্সারটা দিব। আচ্ছা, তারপরে আচ্ছা স্যার, এটা এখন বললে ওইটাই পরে স্যার, ওই একটু যে কনফিউজ হয়ে যাবে, এটা answer এখন বলবো না, এটা একটু এটা কমপ্লিট করা বললে বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, আর এনামুল হক তুমি যেটা বলছিলে সেটা হলো যে এটা আরো বলতে, আমরা এখানে বললাম যে এই টার্মিনালটা দেখো, আমাদের এই সোর্স মানে আমাদের কারেন্ট সোর্স জেড এস জেড এল তিনটা জিনিসই একসাথে প্যারালাল আছে, তাই না? তার মানে হলো যে এই জেড এস এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা সমান হলো এই জেড এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, কারণ এটা একই। এই টার্মটা কিন্তু এই যে এই লাইনটা কিন্তু একটা লাইন, জিরো রেজিস্ট্যান্স একটা ওয়্যার, একই রকম ভাবে এটাও কিন্তু একটা জিরো রেজিস্ট্যান্স একটা ওয়্যার। তাহলে এটার মধ্যে তো ভোল্টেজ ড্রপ যা হবে এটা দুই ব্রাঞ্চে একই, মানে এখানে এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ আর এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ একই। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা কত, ভি ইকুয়ালস টু আইআর, ফর্মুলা অনুযায়ী যদি করো, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ হলো এটার কারেন্ট গণিত ইম্পিডেন্স, এখানে কারেন্ট হলো আই1, ইম্পিডেন্স জেড এস। আবার একই রকম ভাবে এটার কারেন্ট গণিত এটার ইম্পিডেন্স, এটা কারেন্ট হচ্ছে যে আইএল, আর এটার ইম্পিডেন্স জেড এল। বুঝছো? তাহলে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দুই ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপটা কত করে, এটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা, আসলে দুইটা ভোল্টেজ ড্রপই একই, এই কারণে আমরা এটাকে সমান লিখেছি। এখন আয়নের ভ্যালু আমরা আগে যেটা এখানে বের করেছি সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে আইএস মাইনাস আইএল টাইমস জেড এস ইকুয়ালস টু এটা যেটা ছিল, এখান থেকে আমরা এই আইএলটাকে এ পাশে নিয়ে যে কমন নেব। তাহলে আইএল কে যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে এদিকে চলে এসে সবগুলো রিঅ্যারেঞ্জ করে আইএস টাইমস জেড এস ডিভাইড বাই জেড এস প্লাস জেড এল এটা থাকছে। এটা সিম্পল ম্যাথমেটিক্স, এটা তোমরা বুঝবে অবশ্যই।
তাহলে এই আইএল ইকুয়ালস টু, এটাকে আমরা আগের মতোই যে জেড এস যেটা আছে এটাকে আমরা যদি এখান থেকে সরাতে চাই, আগে যেরকম ভাবে জেড এল সরিয়েছিলাম এখন এখানে আমরা জেড এস টাকে সরাবো। এই কারণে জেড এস টা যদি নিচ থেকে কমন নেই, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস জেড এস জেড এল বাই জেড এস, আর এই জেড এস এখান থেকে কেটে গেল। তো আমাদের তাহলে ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে এটা। তাহলে আইএল ইকুয়ালস টু আইএস ডিভাইডেড বাই 1 প্লাস জেড এল বাই জেড এস। তাহলে আইএলটা কি? আইএলটা হচ্ছে আমাদের এখানকার যে লোড যেটা আমরা দিয়েছি সেই লোডের কারেন্ট বা লোড কারেন্ট বলতে পারো। আর আইএস হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। কোন একটা সোর্স এটা যত ভালো কারেন্ট সোর্স হবে, এটা আইএল এবং আইএস এর তত ম্যাচিং থাকবে, তত সমান সমান কাছাকাছি থাকবে আর কি ভ্যালুগুলো। আর এই ভ্যালুটা যদি অনেক বেশি ডিফার করে তাহলে এটা ভালো কারেন্ট সোর্স না। তাহলে ভালো কারেন্ট সোর্স হওয়ার জন্য আইএস এবং আইএলটা প্রায় সমান, এবং আইডিয়াল যদি হয়, আইডিয়াল হলে পরে অবশ্যই এটা আইএল এবং আইএস সমান হয়ে যেতে হবে। আইডিয়াল কারেন্ট সোর্স যদি হয়, আইডিয়াল কারেন্ট সোর্স হওয়ার উপায়টা কি? আইএল আর আইএস কে সমান হতে হবে। এটা সমান হওয়ার উপায় হলো আমাদের জেড এলটাকে জিরো হতে হবে, তাই না? জেড এলটাকে জিরো হতে হবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে জেড এস টাকে হতে হবে ইনফিনিটি। তো আমরা আগেও কিন্তু একই কথা বলতে পারতাম, আগে কিন্তু এরকম ভাবে আগের মানে যে ভোল্টেজ সোর্সের ইকুয়েশনটা আমরা আরেকবার একটু দেখে আসি। ভোল্টেজ সোর্সের ইকুয়েশনটা যখন আমরা দেখেছিলাম, কোথায় গেল, এই যেটা, এখানে কিন্তু আমরা বলতে পারতাম যে জেড এলটাকে ইনফিনিটি হতে হবে, কিন্তু আমরা এখানে ইনফিনিটি টার্মটা আমরা এখানে উল্লেখ করিনি। কারণ হলো এই লোড রেজিস্ট্যান্স, এটা হলো আমরা বাইরে যেটাতে অ্যাপ্লাই করছি এটার রেজিস্ট্যান্স, এটা ইনফিনিটি হয় না, সোজা কথায় হয় না। মানে আমরা আমরা যে ভোল্টেজ মানে যেটা ব্যবহার করি যেসব সার্কিটে বা যেসব লোডে, এটা রেজিস্ট্যান্স কখনো এরকম ইনফিনিটি হয় না। তো এই কারণে আমরা এই কন্ডিশনটা এখানে ধরিনি, আমরা এটাকে জিরো ধরে এটা অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু আমাদের যে কারেন্ট সোর্স যখন আমরা বলছি, এটাতে এর ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, এটা ইনফিনিটি হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা হতে পারে। এই কারণে আমরা এই সম্ভাবনাটা এখানে দেখব। তাহলে এটা হতে পারে যে জেড এল এটা জিরো, মানে আমাদের যে লোড রেজিস্ট্যান্স এটা হয় জিরো হবে, অথবা এটার যে ইন্টারনাল ইন্টারনাল যে ইম্পিডেন্স যেটা আছে সোর্সে, কারেন্ট সোর্সে, এই ইম্পিডেন্সটা এখানে হয় ইনফিনিটি হবে। তো এটা যদি ইনফিনিটি হয় তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, যা কিছু কারেন্ট ফ্লো সেটা সম্পূর্ণটা শুধু এদিক দিয়ে যাবে। অথবা এটা যদি জিরো হয়, তাহলে এটা জিরো হওয়ার কারণে যেহেতু এটা সব থেকে ভালো রাস্তা ইলেকট্রন গুলো ফ্লো করার জন্য, তাহলে কোনো ইলেকট্রন এদিকে বেকার না, যে সবগুলো এদিকে আসবে। এই হচ্ছে আমাদের লজিক। এখন আসলে যে ঘটনাটা ঘটে, আমরা প্র্যাকটিক্যালি এটা কোনো সময় এটা কারেন্ট মানে আইএল এবং আইএস সমান হয় না, কিছুটা ভ্যারিয়েশন হয়। তো যদি আইডিয়াল হতো তাহলে আমাদের কার্ভটা, ক্যারেক্টারিস্টিক কার্ভটা ঠিক এরকম হতো। আমাদের এখানে যেটা দেখছি, এদিকে ভোল্টেজ যাই করি না কেন, আমাদের কারেন্টের ভ্যালু এরকম ডটেড লাইন যেটা আছে এরকম থাকতো। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন হলো যে এটা ভোল্টেজটা আস্তে আস্তে মানে বাড়ার সাথে সাথে কারেন্টের ভ্যালুটা কমে যায়, কারেন্টের ভ্যালুটা কমতে থাকে। ভোল্টেজ যখন বাড়ছে কারেন্টের ভ্যালু কমছে, তার কারণটা কি? ভোল্টেজ বাড়লে কারেন্ট কমছে কেন? কারণ হলো ভোল্টেজ বাড়িয়েছে কিভাবে, এটার ভোল্টেজ বাড়িয়েছে মানে হলো এটার ইম্পিডেন্স বাড়িয়েছে। আমাদের এখানে ভোল্টেজ বাড়ানোর মানে হলো এই লোড ইম্পিডেন্সটা বাড়িয়ে দেওয়া। তো যদি লোড ইম্পিডেন্স যদি বাড়াই, তাহলে আমরা এখানে অবশ্যই এই আইএস এর ভ্যালুটা অবশ্যই কমে যায়, কারণ এটা বাজার যখন বাড়ছে এটা আইএস এর ভ্যালু কমবে। এবং আইএসটা যদি কমে, সরি আইএলটা যদি এখানে কমে, তাহলে এটার একটা অংশ মানে যেটা যেখানে ফ্লো হওয়ার কথা ছিল সেটা এদিক দিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে তাহলে আমাদের এখন যেটা করা যেতে পারে, এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন যেটা, এটা আইডিয়ালি খুবই কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এটা হলো জেড এল বাই জেড এস, এই নাম্বারটা জিরোর কাছাকাছি হওয়া। এটা জিরোর কাছাকাছি হবে কখন? যখন আমাদের জেড এল এর ভ্যালুটা অনেক বড় অনেক ছোট হবে জেড এস এর তুলনায়। বুঝছো? জেড এল এর ভ্যালু মানে আমাদের লোড রেজিস্ট্যান্স যেটা, লোড ইম্পিডেন্স যেটা, এই লোড ইম্পিডেন্সের ভ্যালু এটার ইন্টারনাল ইম্পিডেন্সের তুলনায় যখন অনেক ছোট হবে, তার মানে ইন্টারনাল ইম্পিডেন্স হতে হবে বড়, এই আর কি। তো ইন্টারনাল ইম্পিডেন্স যদি বড় হয় তখন আমাদের এটা আইডিয়াল কারেন্ট সোর্সের মতো বিহেভ করবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন বলি যে আসলে ঘটনাটা কি ঘটে। আমাদের যে এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের কথা যেটা আমরা বলছি, এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স এটা বেসিক্যালি আলাদা কিছু না, এই দুটো ইকুইভ্যালেন্ট। আমাদের ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স আসলে একটাই, একই জিনিস। একই জিনিসই ভোল্টেজ সোর্স, একই জিনিসই কারেন্ট সোর্স। কিন্তু আমরা এরকম ভাবে আলাদা ডিফাইন করছি কেন? কারণ হলো আমাদের দেখো এরকম কন্ডিশনে আমাদের এটার সোর্স ইম্পিডেন্স যেটা, এটাকে হতে হলো বেশি,
যখন তাহলে এটাকে আমরা বললাম কারেন্ট সোর্স। আগে যখন ভোল্টেজ সোর্স বলেছিলাম, এটা খেয়াল করবা, আগে বলেছিলাম এটা সোর্স ইম্পিডেন্স হতে হবে জিরোর কাছাকাছি বা খুবই কম, তাহলে এটা আইডিয়াল এর মতো বিহেভ করবে। তো এই ইম্পিডেন্সটা যদি জিরোর কাছাকাছি হয়, মানে ইন্টারনাল ইম্পিডেন্স যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে এটা ভোল্টেজ সোর্স হিসাবে গণ্য হবে। আর ইন্টারনাল ইম্পিডেন্স যদি অনেক বড় হয় এটা লোডের তুলনায়, তাহলে এটা আইডিয়াল, মানে তোমার আইডিয়াল কারেন্ট সোর্সের কাছাকাছি বলে এটা গণ্য হবে। এই আর কি বিষয়। তাহলে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স নিয়ে এটাই। তো আমাদের এটা প্র্যাকটিক্যালি আমাদের এই কাজগুলো, মানে এই টার্মগুলো দরকার হবে। কারেন্ট ট্রানজিস্টরের বিভিন্ন রিলেশন আমাদের যখন ক্যালকুলেট আমরা করব পরে, ওই সময়তে আমাদের এগুলো দরকার হবে। তখন আমাদের কারেন্ট সোর্স যদি বলি, কারেন্ট সোর্স মানে আমরা ধরে নেব এটার ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। আর যদি ভোল্টেজ সোর্স বলি, তাহলে বুঝে নেব যে এটার ইন্টারনাল ইম্পিডেন্স জিরো। বুঝছো? আবারও ক্লিয়ার করে বলছি, আমাদের ভোল্টেজ সোর্স যদি বলি, তাহলে আমরা বলছি আইডিয়াল ভোল্টেজ সোর্স, এবং আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে হলো এটার ইন্টারনাল ইম্পিডেন্স জিরো। আর আইডিয়াল কারেন্ট সোর্স মানে হলো এটার ইন্টারনাল ইম্পিডেন্স ইনফিনিটি। তাহলে এখন রনক তোমার অ্যান্সার পেলা? রনক আছো? সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এই কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স এটা কনভার্সন করা যায়, আমরা কনভার্সনটা নেক্সট ক্লাসে পড়বো। আমাদের ম্যাথ গুলা দেখা যেতে পারে। তো তোমরা কি ক্লাস করতে আগ্রহী, নাকি আমরা আজকে রাখবো এ পর্যন্ত? পার্টিসিপেন্ট অনেক কমে গেছে। স্যার আজকে থাক। আর আজকে থাক স্যার এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আজকে থাকলো তাহলে এ পর্যন্ত। আমরা সামনের দিন, মানে স্যার সামনে বৃহস্পতিবারে, হ্যাঁ, এখান থেকে শুরু করবো। স্যার এইগুলো স্যার কোন বই থেকে মানে পড়ানো হচ্ছে স্যার? আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার এন এন ভার্গাভা। ভার্গাভার একটা বই, এটা হচ্ছে তোমার বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড লিনিয়ার সার্কিটস। এই যে এই বইটা, এটা তোমরা লাইব্রেরিতে পাবা। বাইরে হয়তো কিনতে এটা সেভাবে পাওয়া যাবে না, আবার অনলাইনেও এটা পাওয়া যায়। এন এন ভার্গাভা অনলাইনেও পেতে পারো, তবে অনলাইনে সাজেস্ট করবো না, তোমরা বই কিনবা, এটাই সাজেস্ট করবো। স্যার বাইরে পাওয়া যায় স্যার এটা? ভার্গাভাবে পাওয়া যায়? আচ্ছা, এখন পাওয়া যেতে পারে হয়তো, তাহলে এটা নিয়ে আসছে হয়তো রিসেন্টলি। আর এই যে এই হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স, এটা থেকে অনেক কিছু আমরা পড়বো আর কি। গুপ্তা কুমারের যে বইটা, একটু বেশ মোটা, এবং এই বইটা তোমরা নিতে পারো। এটা থেকে আমাদের অনেক প্রয়োজন হবে, এটা এই ইয়ারও তো লাগবেই, অন্যান্য ইয়ারও অনেক কিছু এখান থেকে পাবা। তো এই বইটা সবাইকে সাজেস্ট করবো, যে হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স গুপ্তা কুমারের, এই বইটা তোমরা রাখবা সাথে। তো ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা আজকে স্যার এই পর্যন্ত। আজকের সব টপিক হচ্ছে ভার্গবের বই হ্যাঁ, আজকে যেটা থেকে পড়ালাম সম্পূর্ণটা পড়েছেন ভার্গব নাকি থেকে। গুপ্তা ভার্গব কুমারের? না, গুপ্তা কুমার এটা পাবা না, এটা সম্পূর্ণ ভার্গবের বই থেকে 25 নম্বর পেজে পাবা। স্যার স্যার হ্যাঁ স্যার আমাদের তো সার্কিট অ্যানালাইসিস এই অধ্যায়টা পড়ানো হচ্ছে স্যার, মানে হ্যাঁ, রিসেন্টলি শুরু হলো, এর আগে সুপার পজিশন থিওরাম করানো হলো। স্যার তাহলে এই টোটাল যে মানে যেগুলো, এটা বই কি স্যার দুইটা বই ফলো করা হয়েছে, ভার্গব আর হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স, এই দুইটা বই ফলো করা হয়েছে না আর অন্য কোনো বই এখানে ফলো করা আমরা হয়েছে? বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন বই আর কি, আমাদের বেশিরভাগ ফলো হবে গুপ্তা কুমারের বইটা। কোনো জায়গাতে তোমার রাইটারের বই ফলো করবো যখন আমরা নেটওয়ার্ক পড়বো ওই সময়তে, বা আরো বার্নার গ্রুপের বই ফলো করতে পারি আমরা। এগুলো পরে বলে দেবো আর কি, কোনটা কখন আমরা এটা বলে দেবো, না স্যার সমস্যা আমি নেই। বলছি যে পর্যন্ত হয়েছে স্যার, আমি টোটাল চাচ্ছি ও না, মানে আচ্ছা, আমি এই যে বলছি পর্যন্ত, যে এই পর্যন্ত। পর্যন্ত তোমার হলো এই যে আজকে শুধু ভার্গাভা বই পড়ালাম। ভার্গাভা এর এর আগে কখনো পড়ায়নি, মানে আমরা এইটুকু যে পর্যন্ত ক্লাস নিলাম, এর মধ্যে শুধু আজকের ক্লাসটাই ভার্গাভা বই থেকে। আর সুপারপজিশন থিওরেম এটা গুপ্তা কুমারের বই থেকে পড়িয়েছে। আর জি এর স্যার। আগে যে বেসিক আলোচনা যেটা করেছিলাম, বেসিক আলোচনা হচ্ছে বেশিরভাগই নেট থেকে, কিছু অংশ নিজের জানা ছিল আগে অন্য জায়গা থেকে, সেগুলো থেকে আর কি মূলত। জি মানে স্যার। ওটা কোনো বইয়ে সেভাবে এক জায়গাতে নাই, মানে আগের যে বেসিক আলোচনা বা যে পাওয়ার পয়েন্টের যে পিডিএফ দিয়েছিলাম, ওটা তুমি একটা বই থেকে পাবা না। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আর কারো কোনো আসসালামু প্রবলেম আলাইকুম। থাকলে বলতে পারো। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ক্লোজ করলাম। আল্লাহ হাফিজ।